সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে আইডল আই বা অলস চোখ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার শাহিন রেজা চৌধুরী 1968 সালের এপ্রিলে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, অলস চোখ বা আইডল আই এটি আসলে কি সেটি শুরুতে জানতে চাইব। অলস চোখ হলো, আমরা সাধারণত একটা দৃষ্টিতে বুঝি যে একটা চোখ ভালো আর একটা চোখ খারাপ। যে চোখটা খারাপ এই চোখটাকে আমরা অলস চোখ বলি। এই অলস চোখটায় এমন একটা সমস্যা, ডাক্তারও কিছু দেখে না বাইরে থেকে, ভিতর থেকে রোগীও কিছু বোঝে না যে ওই চোখটাতে দেখে না। প্রবলেমটা এই জায়গায় যে সে রোগীও বুঝতে পারে না, চার এক চোখে কম দেখে, পরীক্ষা না করলে ডাক্তারও বলতে পারে না যে বাইরে থেকে যে এই রোগীটার এই সমস্যা আছে। বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যায় না। কিছু কিছু কারণ আছে যেগুলো বোঝা যায়, যেমন টেরা চোখ, ছানি আছে, চোখে কর্নিয়াল অপাসিটি আছে, চোখের পাতাটা নিচে নেমে গেছে। এইসব কারণ হলে আমরা আগেতে বুঝতে পারি। এইসব কারণ ছাড়া বোঝার কোনো উপায় নেই যে একটা রোগীর, শিশুর রোগী না, শিশুর অলস চোখ আছে। আচ্ছা, তো এই অলস চোখ আসলে কোন বয়সে হয় বা কখন এটি বোঝা যায়? আমাদের চোখের ক্রিটিক্যাল পিরিয়ড বলতে বোঝায় জন্মের পর থেকে 6 বছর পর্যন্ত। আচ্ছা, এই 6 বছরের ভিতরে একটা চোখের পাওয়ার, ফুল পাওয়ার চলে আসবে, এটা গেলে +60 ডায়োপ্টার। আর আমরা যখন পাওয়ারটাকে কাগজে লিখি 6/6 লিখি তার ভিশন, 6/6 হবে অ্যাট দ্য এজ অফ 6 ইয়ার্স, যার পাওয়ার হবে 60 ডায়োপ্টার। যদি কারো 6 বছরের ভিতরে 60 ডায়োপ্টার না হয়ে থাকে, এটা 6-এর পরে আর হবে না। তাহলে 6 বছর বয়স পর্যন্তই লেজিআই হওয়ার সময়। 6 বছরের পরে লেজিআই হবে না, লেজিআই হবে 6 বছরের ভিতরে। এটার পেছনে কারণ কি, আসলে কি কারণে হচ্ছে এটা? ওই যে আমরা আগে প্রথমে বললাম যে কিছু কারণ দেখা যায়, ছানি, কর্নিয়াল অপাসিটি, টসিস, আর চশমা লাগে চশমা পরে না, এরকম একটা করছে। অনেকেই বাবুরা আছে ছোট বয়সে চশমা দিলে ওরা গার্জিয়ানরা বলে যে না, এত ছোট বয়সে কিসের চশমা। কিন্তু চশমা দেওয়ার সময় ওকে বুঝাই বলতে হবে চশমা না দিলে আপনার শিশুর চোখ লেজি হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যদি লেজি তো একটা আছে, আর চশমা লাগলে, চশমা না পড়লে চোখ টেরা হওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্যই এই কারণগুলো খুঁজে, যেই কারণের জন্য লেজি হাই হয়েছে 6 বছরের ভিতরে চিকিৎসা শুরু করতে হবে। 6 বছরের পরে চিকিৎসা করার কোনো সুযোগ নাই। আচ্ছা, 6 বছরের ভিতরে যদি আমি ধরতে পারি যে তার লেজি আই আছে, 10 বছর পর্যন্ত চিকিৎসা করা যায়। এরপরে সেটি আসলে ধরার কি কোনো উপায় আছে নাকি স্কুলে যাবার আগে চিকিৎসার যে ফলো আপ বা চেক আপ করিয়ে তারপর বোঝা যাবে? আমরা এই জন্যই আমরা এখন ইদানিং বলছি যে শিশুকে স্কুলে দেওয়ার আগে একবার চোখ পরীক্ষা করেন। আর স্কুল কর্তৃপক্ষকে বলছি আমরা, যেমন একটা বার্থ সার্টিফিকেট নেন, একটা আই সার্টিফিকেট নেবেন, যে ছেলেটা বা মেয়েটা 2 চোখে সমান দেখে কিনা, এটা যেন লেখা থাকে। যদি 2 চোখে কম দেখে থাকে, চশমা দিলে ভালো যদি হয় তাহলে ভালো হয়ে গেল। কতগুলো কারণ আছে, চশমা দেওয়ার পরে লেজিআই কিন্তু চশমা দেওয়ার পরে ভালো দেখবে না। চোখের পাওয়ার কম, চশমা দেওয়ার পরে ভালো দেখবে না। আচ্ছা, সেটি কিভাবে বোঝা যাবে? সেটা আমরা ডাক্তারদের কাছে পরীক্ষা করতে গেলে আমরা দেখেন একটা ছোট পিন হোল দিই চোখের ভিতরে, ফ্রেমের ভিতরে একটা ছোট ছিদ্রওয়ালা এরকম একটা ইয়ে দিই। এই ছিদ্র দিয়ে যদি সে ভালো দেখে তাহলে বোঝা যাবে চশমা দিলে কাজ হবে। ছিদ্র দিয়ে যদি ভালো না দেখে 6 বছরের নিচে, তাহলে বুঝতে হবে লেজিআই হয়ে গেছে। চশমা দেওয়ার পরও সে আর ভালো দেখবে না। আচ্ছা, তাহলে ওই চিকিৎসা শুরু করতে হবে। চিকিৎসা 1 নম্বর চিকিৎসা হলো যদি চশমা লাগে তাহলে চশমা দিতে হবে।
তার আগে ওই 6 বছরের আগে 6 বছরের আগে 6 বছরের পরে কোনো চিকিৎসা হবে না, ব্যবস্থা নেই। ব্যবস্থা 6 বছরের ভিতরে শুরু করতে হবে। আচ্ছা, তাহলে কন্টিনিউ করা যাবে। কন্টিনিউ করলে 10 বছর পর্যন্ত ভালো হয় অনেকের, কিন্তু বেশিরভাগ 10 বছরের পরে হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, তাহলে শুরুটা হইতে হবে 6 বছরের ভিতরে। এটা হলো একটা। তার আগে যদি ছানি থাকে, ছানি অপারেশন করতে হবে। কর্নিয়াল অপোসিটি থাকে, এটা অপারেশন। টোসিস যদি থাকে, টোসিসটা অপারেশন করতে হবে। চশমা লাগলে চশমার পাওয়ারটা দিতে হবে এবং কন্টিনিউয়াস যেন পড়ে এই ব্যাপারে তার মাকে ইনস্ট্রাকশন দিতে হবে। আর যেই চোখটায় কম দেখে, এই চোখটার ব্যাপারে ইনস্ট্রাকশন হলো ভালো চোখটা আমরা বন্ধ করে দিই, একটা কাগজ বা গ্লাস দিয়ে ফ্রস্টেড করে দিই। খারাপ চোখটাকে আমরা ব্যায়াম করার জন্য খুলে রাখি। সে কখন সেটা ইউজ করবে? যখন টিভি দেখে, পড়াশোনা করে, ট্যাব দেখে, গেম দেখে, এই সময় সে যদি ব্যবহার করে চোখটা, তাহলে আস্তে আস্তে তার ইমপ্রুভমেন্ট হবে 10 বছর পর্যন্ত। এরপরে কিন্তু এটার আর সুযোগ নেই। সেজন্য অত্যন্ত ক্রুশিয়াল একটি সময় আর কি, ওই সময়টা ক্রিটিক্যাল পিরিয়ড বলি আমরা, যে চোখের ডেভেলপমেন্টের ক্রিটিক্যাল পিরিয়ড উইদিন 6 ইয়ার্স। আচ্ছা, 6 বছরের পরে আমার কোনো চোখের আর পাওয়ার, যেটা পাওয়ারটা তো হচ্ছে না, যেটুক হয়েছে ওইটুকুই সারা জীবন থাকবে। তার মানে হচ্ছে এই কিন্তু অলস আই নিয়ে যখন থাকছে একটি শিশু, তখন তার কি কি সমস্যা হয়? অলস আই এর সমস্যা হলো সে তো এক চোখে খুব ভালো দেখে, চশমা দিয়ে হোক আর চশমা ছাড়াই হোক। আচ্ছা, তার খুব বেশি অসুবিধা হয় না। আচ্ছা, অসুবিধাটা তার চাকরি ক্ষেত্রে যাওয়ার পরে। দেখেন কোনো ফোর্সে কিন্তু 6 ছাড়া নিচ্ছে না স্যার, 100 তো 6 নাই, হয় 6, 9, 6, 12, 6, 18। সো ফোর্স ডিপার্টমেন্ট টোটালি তার বাদ। ইঞ্জিনিয়ারিং সে পড়তে পারবে না, কারণ লাইন তো সে বাই বিএসবি বলে একটা জিনিসকে লম্বা গোল চ্যাপ্টার যদি না দেখতে পারে, সে ইঞ্জিনিয়ারিং ওই লাইনগুলো টানতে পারবে না। এদিকে টান দিলে ওদিকে আঁকাবাঁকা হয়ে যাবে। সে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তার জন্য বন্ধ হয়ে গেল। আর রয়ে গেছে ডাক্তারি পড়তে পারবে, কিন্তু সার্জন হতে পারবে না। সার্জন হতে হলে দুইটা জিনিসকে ব্যালেন্স দেখতে হবে, অন্য কাজ করতে পারবে। ডাক্তারি তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, সার্জিক্যাল লাইনটা তার জন্য আসলে কাজের জায়গা থেকে অনেকগুলো কাজের জায়গা স্কোপ হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায়, আমি অনেকগুলা, আমার একটা সংস্থা আছে দৃষ্টি উন্নয়ন সংস্থা, এর মাধ্যমে আমি প্রায় সেমিনার করি। এখন সেমিনার করি এবং স্কুল কর্তৃপক্ষকে আমরা বোঝানোর চেষ্টা করি যে ছেলেটা স্কুলে ভর্তি হচ্ছে আপনার স্কুলে 5 বছরের আগে, তাকে একবার চোখের ডাক্তার দেখে আসতে বলবেন, অথবা ভর্তির সময় হেলথ কার্ড চাবে, আই হেলথ কার্ড। এটার উদ্দেশ্য হলো সে তার ভবিষ্যৎটা যেন হ্যাম্পার না হয়। আমি তার কারণে এখন তো মা বাবার কোলে করে নিয়ে যায় মোটামুটি স্কুলে 3.5, 4। আমি ওইটাও বলি না, 5 বছর বয়সে যদি ধরতে পারেন, 6 বছর আরো 1 বছর আছে, এই টাইমটা আপনি তার মানে অনেকটা দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের উপর চলে যায়। আছে, প্যারেন্টসদের আছে, যে আমার ছেলে মেয়ে এত টিভি কাছে গিয়ে দেখতেছে, মুখটা এরকম বাঁকা করে, তো টিভি দেখার কথা না, সোজা করে দেখার কথা, এরকম করে দেখতেছে, একদম টিভির একদম কাছে, পারলে ভিতরে ঢুকে যায়। ভাগ্যিস যে একটা গ্লাস আছে, ভিতরে ঢুকতে পারে না, ওরা কাছে গিয়ে দেখতো। এরকম অনেকগুলো সাইন আছে, দেখা যায় যে সে যে কম দেখতেছে, কিন্তু মা বাবা এটাকে মনে করে যে ছেলে মেয়ে অত মেলিঙ্গারিং করতেছে বা ইচ্ছা করে করতেছে, চশমা নেওয়ার জন্য করতেছে। কিন্তু নেওয়ার পর আবার বলে যে না, কি দরকার এত ছোট বাবু, চশমা দেওয়ার দরকার কি? এই জিনিসগুলোকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যে আমরা এই অলস চোখটার থেকে মুক্তি না পাইলে আমার ভালো নেশন তৈরি হবে না। এটা ছাত্র ভালো, দেখা যাচ্ছে তার ওই অনুপাতে রেজাল্ট ভালো হচ্ছে না, সে তো দেখে না। লেজি হল, যে চোখ লেজি আছে ওই চোখ টেরা হবেই। আচ্ছা, টেরার কারণে লেজি হবে, লেজির কারণে টেরা হবে। আচ্ছা, দুইটাই। তার মানে সেটি তাহলে সামাজিকভাবেও তার, এখন আমি যদি 10 বছর বয়সে টেরা নিয়ে আসছে, অপারেশন করে দিয়ে চোখ সোজা হবে, কিন্তু পাওয়ারটা কিন্তু ভালো হবে না। 6 বছরের আগে যদি এই কাজটা করি, পাওয়ার অফ ডেভেলপ করবে, টেরা চোখটা সোজা হবে। আচ্ছা, তাহলে আপনার পরামর্শ কি থাকবে বাবা মায়েদের প্রতি? আমার পরামর্শ গার্জিয়ানদেরকে আমি বলি, স্কুলে নেওয়ার সময় আগের সাইনগুলো যদি কেউ দেখে তো করলো, না হলে আমার দুইটা চোখ, ছেলে মেয়ের দুইটা চোখ ভালো আছে, এই চোখটা সত্যিকার অর্থে ভালো আছে কিনা যে বলতে পারবে, তার কাছে নিয়ে যেতে হবে, একজন চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, যে আমার ছেলে মেয়ের দুই চোখ সমান দেখে কিনা। এটা হলো একটা। গভর্নমেন্টের রুল হলো, ইপিআই শিডিউল হলো আমাদের দেশে একদম সবচেয়ে জনপ্রিয় শিডিউল। এই শিডিউলের 10 নম্বর টিকা তো আছে, 11 নম্বর টিকা যদি শিল মেরে দেয় যে 5 বছর বয়সে চোখের পরীক্ষা করেন, সরকারের দায়িত্ব হলো করা। যদি সরকার নাও করতে পারে, এটা যদি লিখেও দেয়, ইপিআই কার্ডের লেখা থাকলেও কিন্তু মানুষ এটাকে ফলো করবে, যে আমার আরেকটা টিকা বাকি আছে,
টিকাটা কি শুধুমাত্র এই সময়ের সচেতনতার কারণে অনেক শিশু চোখের এই সমস্যা থেকে বাঁচতে পারবে। রিফ্র্যাক্টিভ এরর হলো প্রায় 10 to 12%, তার 3 to 4% হলো অ্যাম্বলাইপিয়া। হিউজ অ্যামাউন্ট সেটাই। 3 to 4% কিন্তু বাংলাদেশের জন্য অনেক। আমরা আশা করব যে এই সময়টাতে যাতে সরকার তো আমাদের আছেন এই সাথে, বাবা মা সেমিনার বা এই যে আজকের টিভির প্রোগ্রামের উদ্দেশ্য, আর আপনারাও একটা বলতে পারেন প্রতিদিন আজকে যদি আপনার বাবুর 5 বছর বয়স হয়ে থাকে একবার চোখটি পরীক্ষা করেন, টিভিতে একটা স্ক্রোলের মতো যদি আপনারা দিয়ে দেন, এটা একটা কাজ হবে। এটা কিন্তু একটা মানে অ্যাওয়ারনেস বিল্ডিং, ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে আমাদের অবশ্যই আপনারা প্রতিদিনই তো লেখেন আজকে অমুক তমুক, এই এর ভিতরে এইটাও দিয়ে দিবেন। আজকে যদি আপনার বাবুর 5 বছর বয়স হয়ে থাকে চোখটি পরীক্ষা করেন, করাইলে না করাইলে নাই, কিন্তু করাইলে তো তার নিজের সেফ, সন্তানের সেফ, সন্তান যদি ভালো থাকে সমাজের সেফ, সমাজ হলে দেশের, মানে ভালো নেশন তৈরি করতে হলে চোখ কিন্তু ভালো থাকতে হবে। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানালেন। আপনাদেরকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের আজকের অতিথির কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলছি, আপনাদের বাচ্চার বয়সটি যদি হয় 5 বছর কিংবা তার কম, তাহলে এখনই চোখের পরীক্ষাটি করিয়ে নেবেন। আজকে আমরা শিশুদের ব্যায়ামের এই এপিসোডে আমরা ইউজ করব ফ্লেক্স ব্যান্ড। ফ্লেক্স ব্যান্ড ইউজের প্রথমে আপনাকে খেয়াল করতে হবে যে এর বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স আছে, যে খুব সফট অথবা মিডিয়াম অথবা হার্ড। আপনাকে চয়েস করে নিতে হবে যে আপনার শিশুর বয়স কেমন বা তার শক্তি বা সামর্থ্যটা কতটুকু, সেই অনুযায়ী। বা যদি মনে করেন বয়স বা শক্তির ব্যাপার না, যেহেতু সে নতুন, তাহলে আমরা বলবো যে প্রথমেই সফট একটা রেজিস্ট্যান্স ব্যান্ড ইউজ করার জন্য। তো রেজিস্ট্যান্স ব্যান্ড ইউজ করার মূল কারণটাই হচ্ছে যে এতে যেটা হয়, এটা অনেকটা ফিজিওথেরাপির মতো কাজ করে। তো শিশুরা এবং বয়স্করা আমরা দেখি যে এই দুপক্ষই তাদের কিন্তু সুপারভিশনের দরকার হয়। তাদের হাড্ডির একজনের গঠন বৃদ্ধি হতে থাকে, আরেকজনের ক্ষয় হতে থাকে। দুক্ষেত্রেই তাদের জয়েন্টের প্রেশারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে যেন কোনোভাবেই তাদের জয়েন্টে প্রেশারটা তারা কিন্তু নিতে পারে না। একজনের বৃদ্ধিটা কমে আসে আর আরেকজনের যেটা হয় যে তার ক্ষয়ের কারণে ভাঙা বা এই ধরনের আঘাতপ্রাপ্ত হওয়ার চান্স থাকে। তো দুক্ষেত্রেই এই ব্যায়াম কিন্তু খুব ভালো ইফেক্টিভ। তো আমরা এখানে যে ব্যায়ামটা আজকে প্রথমে দেখব, এটা হচ্ছে যে বিল্ড আপের জন্য। ওকে লিও, আমরা বিগিনার একটা ইজি ব্যান্ড ইউজ করছি। তো এখানে প্রথমে একদম মাঝখানে মাপটা নিয়ে নিলে, ওকে, স্টেপ অন দ্য ম্যাট, ফাইন। অনেক সময় শিশুদের দেখা যায় যে তারা না বুঝেই টিভি দেখে বা কম্পিউটার, এখন খুব ইন্টারনেটের যুগ, তারা যেটা করে যে ইন্টারনেটে দেখে দেখেই মনে করে যে ব্যায়াম বুঝি ওখানে যা লেখা আছে ওরকম মতো করলেই হবে, এবং তাদের বয়সের আগেই তারা তাদের উপযোগী না এমন ধরনের কিছু ওজন, ভারী বা না বুঝে কিছু মুভ তারা করা শুরু করে, এবং তাতে দেখা যায় যে তাদের হিতে বিপরীত হয়। তো এক্ষেত্রে আমরা বলবো যে যদি এমন ধরনের কিছু হয় তাহলে অবশ্যই এক্সপার্ট একজনের আন্ডার করবেন। আর যদি শিশু খুব দ্রুত তার বডি বিল্ডিং বা মাসল বিল্ডিংয়ের জন্য সে খুব হেভি ওয়েট বা কিছু নিতে যায়, তখন যেন একজন এক্সপার্টের কাছে যান। এবং পাশাপাশি যদি শুরুতে বরং খুব অল্প বয়সী হলে এবং কোনো ধরনের সমস্যা না থাকলে, বরং সে প্রথমে রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়েই সে তার মাসল বিল্ড আপের ব্যায়ামগুলো শুরু করতে পারে, যেন পরবর্তীতে সে খুব ভালোভাবে ওয়েটটা হ্যান্ডেল করতে পারে। এর ভেতরে যেন তার কন্ট্রোল, প্রিসিশন এবং ব্যালেন্সটা চলে আসে, যেটা ওই ব্যায়ামগুলো এবং তখন তাকে আরও বেশি হেল্প করবে বিল্ড আপ করার জন্য। ওকে, রেজিস্ট্যান্স ব্যান্ডে আমরা দেখব বাইসেপ কার্ল অ্যান্ড ল্যাটারাল রেজ, ফ্রন্ট রেজ অ্যান্ড স্কোয়াট, যা কিনা ওর বাইসেপ মাসল, ল্যাটস মাসল, ল্যাটিসিমাস ডরসাই অ্যান্ড রাম্বার্স, এবং শেষে কোয়ার্স মাসল। মানে সবগুলো মাসেলের ব্যায়াম হচ্ছে, কিন্তু উইদাউট কোনো রকম জয়েন্টে প্রেশার পড়া ছাড়া। ওকে লিও, গো। অ্যান্ড দিস ইজ বাইসেপ কার্ল, যেটা হচ্ছে যে বাইসেপ কার্লের সময় তাতে তার বাইসেপের কাজটা হচ্ছে, এবং রেজিস্ট্যান্সটা যেহেতু সে ইউজ করছে, একদম খালি হাতে হলে যেমন কিছুই ফিল হতো না, যেটা হচ্ছে যে তার কিছুটা মাসলটা অ্যাক্টিভেটেড হচ্ছে, কিন্তু এমনভাবে হচ্ছে না যে তার জয়েন্টে প্রেশার পড়বে। ওকে, অ্যান্ড দেন ল্যাটারাল রেজ, ইয়েস, ফাইন, তাতে গুড, নাইস, অ্যান্ড দেন okay, front raise. Now front raise, yes,
এবং এতে চেস্টের বিল্ড আপটা হয় এবং পুরো কাঁধের এবং পাশাপাশি ল্যাটসে টোটাল কাজটা হয়। এখন আমরা যেটা করব আপার বডির সাথে লোয়ার বডিটাও অ্যাক্টিভেট করব। ওকে, স্কোয়াট অ্যান্ড ফ্রন্ট রেজ। And yes, nice. Yes, proper breathing. Good. And last 2 times. Yes, fine. Good. And nice. Thank you, Leo. তুমি যখন ইউজ করছো তখন এটা কি মনে হচ্ছে যে কিছুটা তোমাকে শক্তি দিচ্ছে নাকি? ব্যালেন্স হয় এটাতে? ব্যালেন্স হচ্ছে? আর খুব বেশি কি কষ্টকর মনে হচ্ছে? না। আবার একদম খালি হাতে যদি তুমি করতে তখন একটু মনে হচ্ছে রেজিস্ট্যান্স ইউজ করছো, তাই তো? ওকে, তো আমরা বলবো যে আপনার শিশুর বয়স অনুযায়ী আপনি রেজিস্ট্যান্সটা দিবেন এবং অ্যালাইনমেন্টগুলো যেন ঠিক থাকে। এতে তার যেটা হবে যে তার বিল্ড আপটা করা বলতে আমরা খুব হিউজ কোনো কিছু ভাবছি না। আমরা যেটা বলবো যে অ্যাক্টিভেটেড থাকা, মাসলটা যেন অ্যাক্টিভেটেড থাকে, যেটা ওকে ফ্যাট বার্ন করতে হেল্প করবে, ওকে স্ট্রং থাকতে বা স্ট্রং হতে হেল্প করবে এবং পরবর্তী জীবনের জন্য তাকে এখন থেকেই প্রপারলি তাকে রেডি করবে। প্রিয় দর্শক, গাউট বা বাতে ব্যথায় আক্রান্ত রোগীরা তাদের খাদ্য তালিকায় কোন কোন খাবার রাখবেন তা নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। আমাদের দেশের অতি পরিচিত একটি রোগের নাম হচ্ছে বাত বা গাউট। এই বাত বা গাউট দেখা যায় সাধারণত যখন রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। রক্তের এই ইউরিক অ্যাসিড তৈরি হয় মূলত পিরুন নামক একটি কম্পাউন্ডের ব্রেকডাউনের ফলে। রক্তের এই ইউরিক অ্যাসিড তৈরি হওয়ার ক্ষেত্রে পিউরিনটাই মূলত একটা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে। আমরা যদি হাই পিউরিন ফুড গ্রহণ করে থাকি সেক্ষেত্রে রক্তে বা সিরামে ইউরিক অ্যাসিড লেভেল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। আমরা জানি যে মেল বা ফিমেল সবার ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের একটা স্বাভাবিক একটা লেভেল থাকে। যখন রক্তে এই ইউরিক অ্যাসিড লেভেল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তখনই কিন্তু দেখা যায় যে বাত বা বিভিন্ন ধরনের হেলথ প্রবলেম হয়ে থাকে। আর এই বাতটাই হচ্ছে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডের জন্য মূল একটি কারণ। আর এই বাতই হচ্ছে আর্থ্রাইটিসের অন্যতম একটি কারণ। এই বাত সাধারণত হয়ে থাকে বা ইউরিক অ্যাসিডের পরিমাণটা সবথেকে বেশি বেড়ে যায় কিন্তু বিভিন্ন ধরনের জয়েন্টে। তাই আমাদের খাদ্য ব্যবস্থা এমন হওয়া উচিত যেন রক্তে কোনোভাবেই ইউরিক অ্যাসিড বেড়ে না যায়। যেহেতু পিউরিন থেকেই আমাদের এই ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় তা আমাদেরকে চেষ্টা করতে হবে যথাসম্ভব যেন খাদ্যে কোনোভাবেই পিউরিনটা না বেড়ে যায় বা ইউরিক অ্যাসিড কোনোভাবেই যেন বেড়ে না যায়। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে একটা চার্ট ফলো করতে পারি, যেমন হাই পিউরিন ফুড, মিডিয়াম পিউরিন ফুড এবং লো পিউরিন ফুড। পিউরিনের সবথেকে রিচ একটি সোর্স হচ্ছে রেড মিট, সি ফুড, লেন্টিলস, তারপর হচ্ছে অ্যালকোহল ইত্যাদি। আমরা কয়েকটা খাদ্যের মাধ্যমে কিন্তু আমাদের এই বাতের প্রবলেমটাকে অনেকাংশে কমিয়ে নিতে পারি। যেমন ওমেগা 3 জাতীয় খাবার লাইক ফিশ, ভিটামিন সি, লেমন, হাই ফাইবার ফুড, লো ফ্যাট ডেইরি প্রোডাক্টস, স্ট্রবেরি, চেরিসের একটি বিশেষ গুণ রয়েছে, এতে রয়েছে ইনফ্ল্যামেটরি সাবস্টেন্স যা আমাদের ইউরিক অ্যাসিডটাকে কমাতে অনেক বেশি পরিমাণে হেল্প করে থাকে। বাত বা গাউট কমানোর আরও একটি সহজ উপায় হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু পানি খেতে হবে। আর এই পানির যদি আমরা প্রচুর পরিমাণে খাই তাহলে যেটা হবে যে ইউরিক অ্যাসিডটা কমার পাশাপাশি আমাদের বডিতে যে টক্সিনগুলো রয়েছে সেগুলো কিন্তু বডি থেকে ফ্লাশ আউট হয়ে যাবে। তাই বাত বা গাউটের মতো একটা পেইনফুল ডিজিজকে কমানোর জন্য আমাদেরকে অবশ্যই একটা হেলদি ডায়েট অথবা লো পিউরিন ডায়েট ফলো করতে হবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। চুলের জন্য সাবানের চেয়ে শ্যাম্পু ভালো, তাই সম্ভব হলে চুলের ক্ষেত্রে সাবান এড়িয়ে চলুন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে তাহলে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: অ্যানাল ফিশার অর্থ মলদ্বার চিড়ে যাওয়া। মলদ্বারের মুখের যে পর্দাটা থাকে এই পর্দাটা খুব নরম থাকার ফলে সহজেই এই মলদ্বারটা চিড়ে যেতে পারে। বিশেষ করে যখন মানুষের কোষ্ঠকাঠিন্য হয় বা মলত্যাগ করতে মলদ্বারের উপরে প্রেশার ক্রিয়েট করে, অর্থাৎ আমরা যেটা বলি কোদ দেওয়া, এই কোদটা বেশি দিলেই মলদ্বারটা চিড়ে যায়।
প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।